কৃষ্ণ আইলা রাধার কোজে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশিতে সাইজন রাধিকা, ময়ূর বেশিতে সাইজন রাধিকা। জাস্ট অসম। এই ভিউয়ের সাথে গানটা গিয়ে জাস্ট ফাটিয়ে দিয়েছিস শান্ত। নওশাদ ঠিক বলেছে, মনটাই ভালো হয়ে গিয়েছে। এভরিওয়ান পুট ইউর হ্যান্ডস টুগেদার। গাইজ অনেক হয়েছে, আমি এবার যাই। এমনিতেও ভোরবেলায় জাস্ট তোমাদের জন্য আমি এই আড্ডাতে নাম দিয়েছি এবং এসেছিও। এবার আমি ঘুমোতে যাই। হ্যাভ ফান। শান্ত প্লিজ আর একটু থাক। নো ওয়ে। আমি আর এই পৃথিবীতে থাকার যোগ্য না। আমি এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। এই জীবনের চেয়ে মরণ ভালো। পাহাড়ের উপরের ঘাসগুলো কেমন পিচ্ছিল হয়ে আছে। বেছে বেছে চিম্বুক পাহাড়ের উপরে উঠছি। এটা নাকি বান্দরবানের বিখ্যাত পাহাড়। লাফ দিলে নির্ঘাত মৃত্যু। আমার প্রচুর ভয় করছে, কিন্তু না, আজ সুইসাইড করেই ছাড়বো। এই জীবন আর রাখবো না আমি। আহানা, তোমাকে পারতেই হবে। কিন্তু এটা তো পিচ্ছিল কেন? এমনিতেও আমার সাহস কম, তার উপর সুইসাইডের জায়গাটা এত ভয়ঙ্কর হলে কেমনে হয়? বাপরে বাপ। আহানা পিছন ফিরে রোডের দিকে চলে গেল। রোড শুকনা, এখান থেকে লাফ দিতে সহজ হবে, ভয়ও লাগবে না। এবার মরবই মরবো, যে করেই হোক। আহানা চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালো। আল্লাহ মাফ করে দিও আমাকে, আমি বাধ্য হয়ে এমনটা করতেছি। তুমি তো সব জানো। এবার যেন ঠিকঠাকভাবে মরতে পারি। 1 2 3। এই আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে চোখ বন্ধ করে আছে। এই নিয়ে কতবার যে সুইসাইড করতে চেয়েছে, পারতেছেই না। ভয়ও করে, আবার জীবনটাকে বাঁচতেও দেয় না। মরবে কি মরবে না সেটাই ঠিক করতে পারে না সে। আজ আবার বেঁচে গেল। এই বেঁচে আছেন নাকি মরে গেছেন? ইজ ইট ব্রেন স্ট্রোক অর হার্ট অ্যাটাক নাকি স্পট ডেথ? কোনটা? মরে গেছেন? না মরলে আমার বুক থেকে মাথা তুলুন, না হলে ধাক্কা মেরে সত্যি সত্যি পাহাড় থেকে ফেলে দিব। আহানার হুঁশ আসতেই শান্তকে ছেড়ে দূরে সরে গেল সে। শান্ত হাত দিয়ে নিচের থুতনির কিনারায় থাকা চাপা দাড়ি ঘষে জ্যাকেটের কলার থেকে সানগ্লাস নিয়ে পড়তে পড়তে গালটা একটু বাঁকা করলো, কিছুটা তাচ্ছিল্য করেই। তারপর আহানার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। চেহারা তো মাশাআল্লাহ, তো মরার শখ জেগেছে কেন? তাও আবার আমার সামনে। আপনাকে এখন না বাঁচালে আমার জাহান্নামেও জায়গা হতো না। কেন যে হাঁটার সময় এদিক সেদিক তাকাতে গেলাম আমি? হাজব সাজব মানুষ থাকে বান্দরবনে, বান্দরবনের বান্দর একটা। আহানা চুপ করে শান্তর মুখের দিকে তাকিয়ে আছে। শান্ত জ্যাকেটের চেন টানতে টানতে কিছু দূর যেয়ে থেমে পিছন ফিরে আবারও তাকালো আহানার দিকে। নেক্সট টাইম মরার আগে এত সময় নষ্ট করবেন না। সোজা জায়গায় দাঁড়িয়ে 1 লাফ। ওকে, এই যে এমন করে সোজা নিচে গিয়ে পড়বেন। চোখ খুলে দেখবেন আপনি মরে গেছেন। হাত এক জায়গায়, মাথা আরেক জায়গায়, পা তো কোথায় পড়বে বুঝতেই পারবেন না। আহানা মুখ বাঁকিয়ে বলল, আমি বান্দরবানের বান্দর না, আমি ঢাকাইয়া মাইয়া। হোয়াটএভার, যেমন করে শিখাইলাম তেমন করে সুইসাইড করেন, 100% মরবেন, গ্যারেন্টি আমি দিচ্ছি। কথাটা বলে শান্ত মুখ বাঁকিয়ে চলে গেল। আহানা শান্তর চলে যাওয়া দেখছে। তারপর পাহাড়ের নিচের দিকে তাকিয়ে বুকে থুথু দিয়ে নাইজুবিল্লাহ পড়তে পড়তে উল্টো পথে হেঁটে চলে গেল। শান্ত হোটেলে ফিরে নিজের রুমে এসেই শুয়ে পড়েছে। খুব ঘুম পাচ্ছে আমার। ভোরবেলা ওঠা অনেক টাফ, আর শীতকাল হলে তো কথাই নেই। জাস্ট ভোরবেলার দৃশ্য দেখার জন্য নওশাদ, রিয়াজ আর সূর্য মিলে আমাকে এত ভোরে উঠালো। আবার গানও গাইতে হবে। ঘুমের ঘোরে কি গান গিয়েছি কে জানে। এখন ঘুম হবে, কোনো কথা হবে না। ধুর, আজও সুইসাইড করা হলো না। আর ওই লোকটা যেভাবে করতে বললো, আমার তো এখন আরো ভয় করছে। কি করব, কেমনে করব? এই আহানা, কি? তুই এত ভোরে কই গেছিলি? তোকে খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে আইছিল। আমি আসলে একটু ঘুরতে গেছিলাম। ম্যাম যদি জানে তুই টিমের সাথে না বেরিয়ে একা বের হয়েছিলি, তো ধরে কেলানি দিত। ম্যাম এখনো ঘুমায়, জানা আছে আমার। এখন চল ঘুমাবি, আমাকে না বলে বের হবি না। তোর আম্মু আমাকে বলছে তোকে দেখে রাখতে। মা ফোন দিয়েছিল?
না, কেন তুই ফোন নিসনি সাথে করে? সুইসাইড করতে আবার কেউ ফোন নেয় নাকি? কিছু বললি? না, কিছু বলিনি, চল যাই। এই শান্ত ওঠ, আর কত ঘুমাবি? আরে আমরা এখন নাস্তা করে ঘুরতে বের হব। তোরা যা, আমি 5 মিনিটে আসছি। চল আমরা যাই। শান্তর 5 মিনিট মানে 2 মিনিটে রেডি হয়ে আমাদের আগে রেস্টুরেন্টে পৌঁছাবে। হুম। শান্ত ফ্রেশ হয়ে জ্যাকেট পরে বেরিয়ে পড়ল নওশাদ রিয়াজের সাথে। রেস্টুরেন্টে বসে রুটি মুখে দিতেই চোখে পড়ল ভোরবেলার সেই বান্দরবনের বান্দরটাকে, মানে আহানাকে। একটু দূরেই সে দাঁড়িয়ে আছে, তার আশেপাশে অনেকগুলো মেয়েও আছে। সে উকি দিয়ে পাহাড়ের নিচের দিকে তাকাচ্ছে বারবার, আবার মাথা উঁচু করে পাহাড়ের উপরেও তাকাচ্ছে। এখনো সুইসাইড করেননি? এসব ভিতর ডিম আবার সুইসাইডের ডিসিশন নেয়, এটা তো মেন্টাল রোগী। এটা পাবনায় ভর্তি করানো উচিত। কি রে শান্ত, কি ভাবিস এত? নাথিং। মা গো মা, সুইসাইডের অন্য পন্থা খুঁজতে হবে। পাহাড় থেকে লাফ দিলে যদি পা ভেঙে যায় আর আমি না মরি, তাহলে সংসার চালাবে কে? মরলে একেবারেই মরতে হবে, আর না হলে না মরলে হাত পা যেন না ভাঙে, এমন কিছু আছে যাতে সাথে সাথে মরা যাবে। শান্ত, জিপে ওঠ। শান্ত আহানার দিকে তাকিয়ে দুষ্টুমির একটা হাসি দিয়ে জিপে উঠল। আহানা এখনো শান্তকে দেখতে পায়নি। সবার সাথে রেস্টুরেন্টে গেল নাস্তা করতে। আহানাদের ভার্সিটি থেকে সবাই মিলে বান্দরবন এসেছে ঘুরতে। সব মেয়ে ম্যাডাম দুজন আর স্যার দুজনও এসেছেন সাথে, আর শান্ত আর তার কিছু ফ্রেন্ড একসাথে ঘুরতে এসেছে। হ্যালো তাহসিন, মাকে গিয়ে দেখে এসেছো? কি অবস্থা মায়ের? স্যার, ম্যাম ইজ ফাইন। আমি নার্সকে টাইমলি ওষুধ দেওয়ার কথা বলে আসছি। ওকে, কোনো কিছুতে যাতে ভুল না হয়। স্যার, ডোন্ট ওয়ারি। ওকে ভাই। গান ধর সবাই। কেমন নিরামিষ হয়ে আছিস তোরা সবাই? ব্যাপার কি? জাতি ধরে ধরে গান গাওয়াইতে হয়, আর স্বয়ং শিল্পী আমাদের সাথে থাকার পরেও সে গান করে না। শান্ত, কিসের রাগারাগি তোর আমাদের সাথে? রাগ নয় রিয়াজ, মায়ের জন্য চিন্তা হচ্ছে। তার উপর তোরা ভোরবেলায় উঠিয়ে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছিস। এখন গান গাওয়ার মুড নাই, তোরা গান কর। তা হচ্ছে না। আমরা টোন লাগাচ্ছি, তুই গান গাইবি। দরকার হলে আমরা তোর সাথে গলা মেলাবো। আর নওশাদ ইউটিউবের ব্লগার, কি হলো? হ্যাঁ, আমরা জিপে উঠেছি, 10 মিনিট হয়ে এসেছি, আর তুই এখনো ক্যামেরা ধরলি না? আরে দেখ না, আমাদের সাথে অনেকগুলো মেয়ের দলের জিপও আসতেছে মনে হয়। তোর জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কমতেছে। ক্যামেরা দে বেয়াদব, আমি ভিডিও করব, তুই শান্তর সাথে গান ধরবি। ফাইন, আমার এই ভাঙা গলায় তোর এই ভিডিওতে কত ভিউজ আসে আমিও দেখবো। তোর কাউ কাউ কেটে শান্তর গলাটা রাখবো, আর তোর কাউ কাউয়ের টোনটা যোগ করে দেব। রিয়াজ, তোর এখন আমি জিপ থেকে ধাক্কা মেরে ফালাইবো। এই তোরা থামবি, আবার মাথা ছিঁড়ে যাচ্ছে। তোরা গ্যাচ গ্যাচ করেই যাচ্ছিস। ওকে আয়, কোয়াইট। রিয়াজ, ভিডিও কর। ওকে শান্ত, গান ধর। ওকে গাইস, আমরা এখন এসে পড়ছি দেবতা খুমে। দেখো এখানে পানি আর পানি। লাইন এটা কেটে বল। দেখেন এইখানে কত সুন্দর পানি। তোর উল্টাপাল্টা ডায়লগে মানুষ কমেন্ট সেকশনে ফানি কমেন্ট করে। শান্ত, তুই আমার ধর, নাহলে এই রিয়াজ রে আজ আমি পানিতে চুবাবো। আমি বসে আছি তোর চৌবানি খাবো, তাই না? তোদের দুইটাকে এখন আমি পানিতে চুবাই, ধরেই রাখবো আর উঠাবো না। সারাদিন সাপ বেজির মতো ঝগড়া করিস তোরা। দেবতা ঘুমে এসে জিপ থামলো অবশেষে। শান্ত জিপ থেকে নিচে পা রাখতেই দূরের কিছু মেয়ে জ্বলে উঠেছে। শান্ত বুঝতে পেরে মুচকি হেসে সানগ্লাস খুলতেই মেয়েগুলো এবার লাফিয়ে উঠল। নওশাদ, এরকম ঢুলিস না। মেয়েগুলো শান্তকে দেখে এরকম করতেছে। হ, আমি তো ঢুলতেছি। ওই যে আরেক জিপে করে একদল মেয়ে আসতেছে, সেদিকে তাকিয়ে। শান্ত সানগ্লাসটা হাতে নিয়ে মেয়েগুলোর পাশ দিয়ে হেঁটে চলে গেল। ইস, হাউ কিউট। শান্ত গায়ের জ্যাকেট খুলে ভেলার কাছে এসে দাঁড়ালো। চিকন বাঁশ দিয়ে তৈরি ভেলা। একটা ভেলায় কমপক্ষে 12-13টা বাঁশ আটকানো হয়েছে। বাঁশগুলো রঙিন, গাঢ় হলুদ রঙের, কমলা রঙেরও আছে। দর্শনার্থীদের বসার জন্যেই বাঁশগুলোকে সুন্দর করে সেট করানো হয়েছে। নৌকার চেয়েও ভেলাতে বসতে জোশ একটা ফিলিং আসে। যাদের ইচ্ছে তারা ভেলায় বসবে, আর যাদের ইচ্ছা নাই তারা নৌকায় বসবে। শান্ত নিচু হয়ে জিন্সটা হাত দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ওঠালো।
তারপর চশমাটা জ্যাকেটে ঢুকিয়ে জ্যাকেটটা কোমরে গিট্টু দিয়ে বেঁধে নিয়ে ভেলায় এসে বসে পড়ল। পা রাখতেই ভেলাটা প্রথমেই নড়ে চড়ে উঠেছে। শান্ত মুচকি হেসে হাত দিয়ে পানি ছুঁয়ে দেখল নওশাদ ঢোক গিলে এক পা এগোচ্ছে তো 3 পা পিছোচ্ছে। রিয়াজ ওকে ধরে টেনে নিয়ে আসতেছে। তারপর ভয়টা কাটিয়ে শান্ত নৌকায় উঠে পড়েছে। এবার হবে ভেলার ড্রাইভ। রেডি স্টেডি গো। দুপাশে পাহাড়, মাঝখানে সরু পানির পথ। একের পর এক ভেলা সেখান দিয়ে পার হয়ে যাচ্ছে। মনে হয় ট্রাফিক জ্যাম। জায়গাটা এত ফেমাস যে এখানেই দর্শনার্থীর সংখ্যা বেশি। শান্ত হাতে বাঁশ নিয়ে ভেলা বাইতে বাইতে এগোনো শুরু করে দিয়েছে। নওশাদের এবার বেশ লাগতেছে, এতই ভালো লাগতেছে যে বাস দিয়ে পানি ডিঙাতে ডিঙাতে স্পিড বাড়িয়ে দিয়েছে ভেলার। শান্ত পিছন ফিরে বলল, তোরে সত্যি সত্যি এবার ফালাবো বাণীতে। সরি, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। এক কাজ কর, তুই চালা, আমরা বসে বসে মনোরম দৃশ্য দেখি। তোর এই এক্সাইটমেন্টের কারণে আমরা একটা ভেলা ড্রাইভার পেয়ে গেলাম। মেয়েগুলো ফোন বের করে ভিডিও করতেছে। বাসায় গিয়ে জুম করে বারবার দেখবে শান্তকে। আসলে তারা শান্তকে আরও আগেও দেখেছে। ইউটিউবে তাদের একটা চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইবার অনেক বেশি, বলতে গেলে ফেমাস একটা চ্যানেল। সেই সূত্রেই কম বেশি অনেকেই শান্ত, নওশাদ আর রিয়াজকে চেনে। আহনাদের জিপ এসে সবে থামলো দেবতা ঘুমে। আহানা পানির দিকে তাকিয়ে ভাবলো, এখানে পড়লে তো বেশি কষ্টের মৃত্যু হবে, তাই না? আর আমি তো সাঁতারও জানি না। হ্যাঁ, সুযোগ বুঝে আরেকটা ট্রাই করতে হবে। একদম মাঝখানে গিয়ে লাফ দিব। তার জন্য একটা একটা ভেলায় উঠতে হবে। এই রূপা শোন, তুই তিয়াসাদের সাথে ওঠ, আমি একা ভেলায় উঠব। তোর মাথা কি ঠিক আছে? একা উঠবি? জীবনে ভেলা চালিয়েছিস? নির্ঘাত পানির মাঝখানে গিয়ে পড়বি তুই। তোর কিছু হলে আমি আন্টিকে কি জবাব দিব? আরে হ্যাঁ, আমি কত চালিয়েছি। আমাদের বাসার পাশেই সেই পুকুরটায় অনেকবার ভেলা চালিয়েছি আমি। তুই প্লিজ আমাকে একা একটা ভেলার ব্যবস্থা করে দিস না, প্লিজ প্লিজ। আচ্ছা, দেখতেছি, দাঁড়া। রূপা ম্যামের সাথে কথা বলে অনেক রিকোয়েস্ট করলো। পরে ম্যাম বলল বাড়তি টাকা লাগবে, কারণ ওনারা একটা ভেলায় 3 জন করে বুক করেছেন। আহানা একা উঠতে চাইলে তাকে তার ভাড়াটা দিতে হবে। রূপা এসে আহানাকে ব্যাপারটা জানালো। আহানা নিজের হাতের পার্সের টাকাগুলো গুনে হিসেব টিসেব করে বলল ঠিক আছে। ব্যাস, একা একটা ভেলায় ওঠার বন্দোবস্ত হয়ে গেল তার। বড় করে আবারও শ্বাস নিয়ে সে ভেলায় উঠে বসলো। ভেলাটা এত নড়তেছে যে তার কলিজা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এখন না পারছে উঠে আসতে, না পারছে চালাতে। তার সাথেই সবাই ভেলা চালানো শুরু করে দিয়ে সামনেও চলে গেছে এতক্ষণে। প্রতি এক ভেলাতে 3 জন করে বসেছে সবাই। আহানা ঢোক গিলে চালানো শুরু করেছে। অবশেষে একদম কিছু দূর এসে চোখ বন্ধ করে লাফটা দিয়েই দিল। সেই ছেলেটা বলেছিল সময় নষ্ট না করতে, তাই আর 1 সেকেন্ডও দেরি করলো না আহানা। চোখ খুলে দেখলেও সে মরে নাই এখনো। হাত পা সব ঠিক আছে। আসলে দেবতা ঘুমের শুরুতে যে পানি থাকে সেটা অতটা গভীর না, গলার নিচ পর্যন্ত। আপনি পড়লেও ডুববেন না। আশেপাশে সবাই যারা ভেলাতে করে যাচ্ছিল তারা আহানার দিকে বোকার মতন চেয়ে আছে। আহানা নিজেও বোকার মতো সবার চাহনি দেখে যাচ্ছে। পরে যখন বুঝলো তার এবারে সুইসাইডের প্ল্যানটাও নষ্ট হয়েছে, তখন সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল সে। যারা এতক্ষণ চেয়েছিল তারাও হেসে দিল আহানার দাঁত কেলানি দেখে। আহানা কখনো লজ্জাকর কোনো সিচুয়েশনে পড়লে নিজেই হেসে দেয়, যার কারণে অন্যরাও তাকে লজ্জা দেওয়ার মতো কিছু বলার সাহস করে না, তারাও হেসে দেয়। তো আপাতত সে ভেলাটা ধরে পানি থেকে ওঠার চেষ্টা করতেছে। গায়ের হালকা হলুদ রঙের লং ফ্রকটা ভিজে গেছে। এখন তার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। মরলে মরতাম, আবার বাঁচতে গেলাম কেন? সুইসাইড করতে গিয়ে যারা বেঁচে যায় তারপর যে সিচুয়েশনটা তাদের সামনে আসে সেটা অনেক লজ্জাকর। যেমন এখন আমাকে লজ্জায় পড়তে হলো। এই জামা শুকাবে কখন? কি রকম বিচ্ছিরি লাগছে আমাকে, ধুর।
আহানা অনেক কষ্টে ভেলায় উঠে বসলো। তারপর চুলগুলো ছুটি করা থেকে খুলে পিঠের উপর ছেড়ে দিয়েছে, যাতে ভেজা পিঠ না দেখা যায়। সে চায় না কেউ তাকে ভেজা জামায় এরকম বিচ্ছিরি লুকে দেখুক। ওড়নাটা গায়ে পেঁচিয়ে ঘাপটি মেরে সে বসে আছে। কি করবে সেটাই ভাবতেছে। বাকিরা সবাই তাদের ভেলা চালানোয় বিজি হয়ে পড়েছে। এতক্ষণ সার্কাস দেখতে ছিল, আইবিন আহানার কাণ্ড কারখানা দেখতে ছিল। আহানা মুখটা ফ্যাকাশে করে বাঁশটা হাতে নিল আবার। ভেলায় ওঠার আগেই পানির গভীরতা চেক করা উচিত ছিল আমার। শুধু শুধু এখন এত কিছু হলো, টাকাও নষ্ট হলো আর ভিজেও একাকার হলাম। আহানা পাশ দিয়ে পানি বাইতে বাইতে যাচ্ছে, মাঝে মাঝে থেমে থেমে গায়ের ওড়না দিয়ে গা ঢাকতেছে। হঠাৎ গা ঢাকার সময় দুম করে মাথায় কি যেন পড়লো তার। একটা কালো জ্যাকেটটা ভালো করে দেখে সে উপরে তাকালো। 3টে ছেলে পাশেই একটা ভেলায় দাঁড়িয়ে পাশে বিরাট পাহাড়টার সাথে লেগে ছবি তুলতেছে। একজন আরেকজনের, তার মধ্যে একজনকে সে চিনতে পারলো। এটা তো সেই ছেলেটা যে সকালে ওকে বাঁচিয়েছিল। শান্ত এদিক ওদিক তাকিয়ে তারপর নিচে তাকালো। আহানা বোকার মতন হাতে জ্যাকেটটা নিয়ে ওর দিকে চেয়ে আছে। ও ইচ্ছে করেই আহানার গায়ে নিজের জ্যাকেটটা ফেলেছিল। তারপর গাল ফুলিয়ে বলল, জ্যাকেটটা পরে আমাকে উদ্ধার করেন, যেমন করে শিখাইলাম তেমন করে সুইসাইড করতে পারেন নাই। জামা শুকাইলে আমাকে খুঁজে বের করে আমার জ্যাকেট আমাকে ফেরত দেবেন। বাই দ্য ওয়ে, আমার চোখের সামনে কোনো মেয়ে বিপদে পড়লে আমি হেল্প করি। যাই হোক, আপনার মরতে মন চায় তাই তো? এই যে এই পাহাড়টা দেখছেন, এটাতে উঠে লাফ দিয়া দেন ধুম করে পানিতে পড়বেন। নিচে পাথরের সাথে মাথা ফেটে আপনি ডেড। নিন, জলদি করেন। আহানা জ্যাকেটটার দিকে চেয়ে রেগে মেগে শান্তর গায়ে সেটা ছুঁড়ে মারলো। তারপর বলল, কি সমস্যা আপনার? আমি যেমন ইচ্ছা তেমন করে মরবো। আপনার এত কি? আরেক দিকে ফিরে থাকলেই তো হয়। আপনাকে কে বলেছিল সকালবেলা আমাকে বাঁচাতে? কেউ বলে নাই, আমি দেখে ফেলেছিলাম। তখন যদি আমি আপনাকে দেখেও না বাঁচাতাম তাহলে আমার গুনাহ হতো। খুব ধার্মিক গিরি দেখাচ্ছেন, তা মাথার টুপি কই? শুনেন, মাথায় টুপি পরলেই সেটা ধার্মিকতা প্রকাশ করে না। 100 হাত দূরে থাকেন আমার থেকে। আমাকে হেল্প করতে আসবেন না একদম। ঢং দেখায় যত সব। কি বললেন? আমি ঢং দেখাই? শান্ত রেগে আহানাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিল। তারপর বলল, কিছু কিছু মেয়ে হেল্প পাওয়ারও যোগ্য না। এই শান্ত, এটা তুই কি করলি? আর মেয়েটাকে চিনিস নাকি? শুরুতেই এমন ঝগড়া করতেছিস কেন? আল্লাহ, মেয়েটা মরে যাবে তো। কচু মরবে? এই মেয়ের হচ্ছে কই মাছের প্রাণ। 100 বার সুইসাইড করার ট্রাই করেছে, একবারও মরে নাই। আজও মরবে না, দেখিস। আহানা পানিতে বসে গাল ফুলিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। ওকে গাইজ, চলো আমরা ফিরে যাই। শান্ত তার হাতের জ্যাকেটটা নিয়ে আবারও আহানার গায়ে ছুঁড়ে মেরে ভেলায় বসে বাঁশ হাতে নিয়ে ভেলা বাইতে বাইতে চলে গেল। আহানার রাগে গজগজ করতেছে। শেষে কতগুলো ছেলে ভেলা নিয়ে ওর সামনে দিয়ে যাওয়ার সময় সিটি মারতে মারতে যাচ্ছে দেখে বাধ্য হয়ে সে জ্যাকেটটা পরে নিল। কিরে, বললি না যে মেয়েটা কে? কেউ না, একটা বান্দর আর কিচ্ছু না, এটাই ওর পরিচয়। আহানা ভেলা থেকে নেমে এদিক ওদিক তাকালো, শান্তকে কোথাও দেখতে পেল না। তারপর জ্যাকেটটা হাতে নিয়ে হাঁটা ধরতেই তার ভার্সিটির সবাইকে খুঁজে পেয়ে গেল সে। রূপা চোখ বড় বড় করে বলল, কিরে, তোর হাতে এটা কার জ্যাকেট? কারোর না। কারণ না মানে? এটা আবার কেমন কথা? যার জ্যাকেট তার নাম, কারোর না। তোর মাথা গেছে? যাই হোক, আগে বল, এরকম ভিজেছিস কি করে? ওই আসলে ভেলা থেকে পড়ে গিয়েছিলাম আমি। এই জন্যই বারবার বলছি একা একা ফেলাই উঠিস না। এখন হলো তো, চল এখন আরেক জায়গায় যাব আমরা। আহানা পেছন ফিরে একবার তাকালো। শান্তকে পেলে ওর মুখে জ্যাকেটটা মেরে চলে আসবো আমি। বেয়াদব ছেলে একটা, আমাকে অপমান করলো। আমি মরি তো ওর এত কি আমাকে বাঁচানোর? বেয়াদব একটা। শান্ত এসে জিপে বসেছে। নওশাদ ক্যামেরা ধরেছে ওর দিকে। শান্ত দেবতা ঘুম নিয়ে কিছু তথ্য বলে যাচ্ছে দর্শকদের। হঠাৎ বাম পাশ থেকে ওর জ্যাকেটটা এসে ওর মুখের উপর পড়ল দুম করে। শান্ত এক হাত মুঠো করে রেখেছে রাগে। কাজের সময় কেউ ডিস্টার্ব করলে মানুষটাকে খুন করতে মন চাই ওর। রেগে মুখ থেকে আর এক হাত দিয়ে জ্যাকেটটা সরিয়ে পাশে তাকিয়ে দেখলো আহানা মুখটা বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে কোমরে হাত রেখে বলল,
আমাকে খোঁচা মারলে আমিও খোঁচা মারবো, আমাকে অপমান করলে আমিও অপমান করব, আমাকে পানিতে ভিজাইলে আমিও পানিতে ভিজাবো। এটা বলেই আহানা পেছন ফিরে চলে গেল। শান্ত এখনো রাগী লোক নিয়ে সেদিকে চেয়ে আছে। কি রে শান্ত, লাস্টে বললো যে পানিতে ভিজাবে, কই ভিজাইলো? শান্ত তাচ্ছিল্য করে হাসি দিয়ে জ্যাকেটটা পরতে পরতে বলল, বললেই হলো আর কি, এসবের জন্য সাহস লাগে। শান্তকে টেক্কা দেওয়া এত সহজ না। আসতেছে রে, বামে তাকা। রিয়াজের কথা শুনে শান্ত বাম পাশে তাকালো। আহানা হন হনিয়ে এগিয়ে আসছে, হাতে ওড়না। শান্ত ভেবেছিল পানি আনতে গেছে, এখন দেখি ওড়না খুলে আসতেছে। আহানা শান্তর কাছে এসে হাত থেকে ওড়নাটা গুটিয়ে নিয়ে শান্তর মাথার উপর ধরে চিপে দিল। ভেজা ওড়না থেকে এক গাদা পানি এসে সব শান্তর গায়ে। নওশাদ রিয়াজ মুখে হাত দিয়ে চেয়ে আছে সেদিকে। শান্ত আশ্চর্য হয়ে গেছে, এটা কি হলো? আহনা ওড়নাটা এবার ঝেড়ে গায়ে দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেল, আর কিছু বলল না। রিয়াজ বলল, এই মেয়েটার সাহস কত দেখলি তোরা? তারপর শান্তর ক্রোধ দেখে কিছুটা ভয় পেয়ে বলল, শান্ত থাক, বাদ দে সব, চল আমরা যাই। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতে মুছতে বলল, এরে আমি ছাড়বো না। মেয়েটার যে জিপ আছে ওটা ফলো কর। শান্ত বাদ দে না প্লিজ। না নৌসাদ, বাদ দিব না। মেয়ে হয়ে এত সাহস দেখায় আমাকে, এর তখন না বাঁচালেই হইতো। এর তো মরাই উচিত। এবার আহানাদের জিপ যাচ্ছে আলীর গুহার দিকে। এটাকে আলীর সুড়ঙ্গও বলা যায়। রহস্যময় একটা গুহা। বান্দরবন জেলার আলীকদম উপজেলায় উপস্থিত গুহাটি মাতামোহরি ও টোয়াইন নামক একটা খালের পাশ ঘেঁষে গুহাটির উৎপত্তি। এই গুহা নিয়ে রহস্যের কোনো শেষ নেই। মোট মিলিয়ে 3টি গুহা এখানে। সবগুলো একসাথে দেখতে হলে 2 ঘন্টা সময় লাগতে পারে। গুহাটির আগে কিছু দূরে এসে এক এক করে সব জিপ থামতেছে। প্রথমে সিঁড়ি বাইতে হবে, তারপর পাহাড় বাইতে হবে। সবাই হাতে হাতে মশাল নিয়ে তৈরি, কারণ গুহাটির ভিতর ঘুটঘুটে অন্ধকার। ভিতরে ঢুকলে সরু পথও আছে, যার কারণে হামাগুড়িরও প্রয়োজন পড়বে। আহানা ভয়ে ভয়ে ঢুকতেছে। সিঁড়ি শেষ হতেই অন্ধকার গরু কেমন স্যাঁতসেঁতে পরিবেশ, গা গুলিয়ে আসতেছে। সবাই একজন আরেকজনের হাত ধরে হেঁটে এগিয়ে যাচ্ছে ভিতরের দিকে। হঠাৎই আহানার হাত ধরে কেউ ওকে কিনারায় টেনে নিয়ে গেল। মুখে হাত রাখায় আহানা জোরেও চিৎকার দিতে পারল না। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতেছে। আহানা তার হাতের মশলাটা উঁচু করে সামনে তুলতেই দেখলো শান্ত মুখটা গম্ভীর করে ওর দিকে চেয়ে আছে। আপনি আবার কি হয়েছে? হাত ছাড়ুন আমার। আপনার খুব মনার শখ তাই না? তো 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 আমি আপনাকে এই চিপায় এই খুঁটির সাথে বেঁধে রেখে চলে যাব। এখানে থাকতে থাকতে এমনিতেই মরে যাবেন, কঙ্কাল হয়ে যাবেন একদম। ইজি না? বেকুবি বন্ধ করেন। আমি কেমনে মরবো না মরবো সেটা আপনি কেন ডিসাইড করবেন? হাত ছেড়ে দিন, ভালো হচ্ছে না কিন্তু। আমার সাথে যুদ্ধে নেমে আপনিও ভালো কিছু করেননি। আহানা শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে মশালটার সামনে ধরল। খবরদার, আর একবার আমাকে ধরতে আসলে পুড়িয়ে দিব। শান্ত মুচকি হেসে এগিয়ে আসতেছে। আহানা ঢোকিলে পিছতে পিছতে পাহাড়ের সাথে লেগে গেছে একেবারে। সরি বলেন আমাকে, তারপর মাফ করব কি করব না সেটা ভাববো। কেন বলবো? কারণ আপনি আমার সাথে মিসবিহেভ করেছেন। আপনি কি করেছিলেন মনে আছে? আমাকে পানিতে ফেলে দিয়েছিলেন, সেটা কি করে ভুলবো? আপনি আমার হেল্পকে ঢং বলেছিলেন। তো কি বলবো? আমি মরি না মরি আপনারা তো কি নিজের চরকায় তেল দিতে পারেন না? শান্ত রেগে আরো এগিয়ে আসতে যেতেই ওপাশ থেকে ম্যাম আর বাকিরা ডাক দিল সবাইকে একজোট থাকতে। এমনকি কয়েকজন এদিকে আসতেছে আহানাকে খোঁজার জন্য। আহানা সুযোগ পেয়ে ততক্ষণে চলেও গেছে সেদিকে। শান্ত আর এখানে সময় নষ্ট করলো না, নওশাদ আর রিয়াজের কাছে ফিরে গেল। এটা শুধু শুধু দিনটাই নষ্ট করে দিয়েছে আমার, রাতটাও ঘুমাতে পারলাম না। কি রে শান্ত, কি করলি? ক্যালারি দিতে পারলি না, মানুষ এসে গিয়েছিল। বাদ দে, তাহলে চল আমরাও মশাল হাতে গুহায় ঢুকি। আহানারা সবাই শান্তদের আগেই গুহা থেকে বেরিয়ে জিপে করে চলেও গেছে। শান্ত খালি এদিক ওদিক তাকিয়ে আহানাকে খুঁজছে। লাস্টবার এক টাইট দিয়ে তারপর আমি ফিরবো, কিন্তু সবাই গুহা থেকে বেরিয়ে দেখলো তাদের জিপ বাদে আর কারো জিপ নেই।
তার মানে তারা চলে গেছে। ধুর। নওশাদ দাঁত কেলিয়ে বলল। চল হোটেলে ফিরে যাই। শান্ত জিপে উঠতে উঠতে বলতেছে। সূর্য আসেনি কেন আমাদের সাথে? সে তো ঘুমাচ্ছে, বহুত টানছি, ওটাতে পারলাম না। থাকবে, আমাদের কি আজকে সব ট্রিপ মিস গেল ওর। এই জিপ থেকে বাস স্টেশনে গিয়ে বাসে উঠে ফিরে যাব আমরা। কিন্তু শান্ত আরও 2 দিন থাকলে হতো না? না, হতো না। মাকে দেখতে যেতে হবে আমার। আর নিতু কি করছে না করছে সব দিকে খেয়াল রাখতে হবে। তো এত বাইরে থাকলে তাদের খেয়াল কে রাখবে? মাকে ছাড়া এমনিতেও দূরে কোথাও গেলে আমি শান্তি পাই না। আচ্ছা ফাইন, কিন্তু ওটা মনে রাখিস, তোকে তো আমরা বছরে কটা দিনের জন্যই ফ্রি পাই শুধু, নাহলে আপনি তো একজন বিজি বিজনেসম্যান। তা নয়, তোরা আমাকে বললেই আমি কিন্তু রাজি হয়ে যাই। তাহলে আমাদের কথা ধরে এবার বিয়েটাও সেরে নে, তুই তো আমাদের কথা খুব মানিস। তা হচ্ছে না। আমার মা যে মেয়েকে পছন্দ করবে সেই হবে আমার ওয়াইফ। আন্টির যে কবে কোনো মেয়েকে পছন্দ হবে আর কবে যে আমরা শান্তর বিয়েটা খাবো। আমাকে নিয়ে না পড়ে নিজেরা বিয়ে করে নিলেই তো পারেন। আপনারাও তো আমার মতো ম্যাচিওর হয়ে গেছেন, বিয়ে করে নেন। কথায় আছে টিমের একজন ফ্রেন্ড বিয়ে করে নিলে টিমের সব ফ্রেন্ডের 1 by 1 বিয়ের পালা এসে যায়। একবার ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়েছি, আমার আর মনে হয় না কাউর চোখে ধরবে। নে, বাস স্টেশনও এসে গেছে। সূর্য কখন আসবে সেটা বলা আগে। রিয়াজ আশেপাশে তাকাতে তাকাতে বলল। ওকে তো আমরা জিপে ওঠার আগেই কল করে বলেছিলাম হোটেল থেকে বেরিয়ে পড়তে, এতক্ষণে তো চলে আসার কথা। সূর্য 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল। তারপর সবাই মিলে মাছ ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ঢাকায় আস্তে আস্তে রাতের 11টা বেজে গেছে। শান্ত বাস থেকে নামতেই একটা ছেলে বাইক নিয়ে এসে আগে ওকে সালাম দিয়ে তারপর বাইকের চাবিটা ওর হাতে দিল। শান্ত মুচকি হেসে বলল। কেমন লাগলো তাহসিন? স্যার, এই বাইকটা জাস্ট অসাম। আপনি বললেন বাসা থেকে নিয়ে আসতে, তারপর আপনি বাইক চালিয়ে বাসায় আসবেন সায়দাবাদ থেকে, তাই আনলাম। আমার তো এত ভাল লাগছে কি বলবো। তাহলে বাইকটা এখন থেকে তোমার, নাও চাবি। কিন্তু স্যার। এত ইমোশনাল হওয়ার কিচ্ছু নেই, আমি নিউ কিনবো। স্যার, এটাও তো নতুন, 10 থেকে 12 দিন চালিয়েছেন শুধু। তাতে কি, তোমার পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। স্যার, আপনি আপাতত এটা চালিয়ে বাসায় যান, তারপর না হয়। না, আমি রিক্সা করে যাব। আজ মন চাচ্ছে রিক্সায় উঠি। বাই তাহসিন। তাহসিন হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। শান্ত একটা রিক্সা ডেকে উঠে পড়েছে ততক্ষণে। যাক বাবা, আজ ভালোই বাজার হলো। খাটের নিচে কবেকার জমানো 100 টাকার নোট পেয়েছিলাম। এটা দিয়ে বাজারটা হয়ে গেছে আমার। টাকাটা দিয়ে পেঁয়াজ আর আলু কিনলাম। এবার এগুলো দিয়ে রাঁধবো। মা আমার জন্য এখনো না খেয়ে আছে। আহানা এক হাতে পেঁয়াজ আর এক হাতে আলু নিয়ে হেঁটে যাচ্ছে সায়দাবাদে। যে ওভারব্রিজ আছে তার ডান পাশের মোড়ে গেলে যে টিনের ঘরগুলো আছে তার মধ্যে একটা হলো আহানাদের বাসা। গলিটা পেরিয়ে 2টো মোড় পার হলেই তাদের বাড়ি, টিনের 3 রুমের একটা বাড়ি। সামনে একটা নারকেল গাছ, তারপর সিঁড়ি। বাসাটার সামনে বসার সিঁড়ি লাল রং করা। মা, খালা আর সে থাকে বাসায়। খালা সব সময় থাকে না, মাঝে মাঝে এসে থাকে। আহানা একটা ছোট্ট স্কুলে পড়ায়। এই পাড়ার সব ছোট বাচ্চাকে সে পড়ায়। যে যা পারে তাকে দেয়, তার এই কামাই থেকেই সংসারটা চলে আর তার ভার্সিটির খরচ চলে। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত পড়ায় সে, তারপর খেয়ে ভার্সিটিতে চলে যায়। ওর যখন 14 বছর তখন বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ওরা অনেক বড়লোক ছিল, ওদের নিজেদের গাড়িও ছিল, কিন্তু ওর চাচারা সব বাজেয়াপ্ত করে ওদের আজ এই অবস্থা করেছে। মাকে নিয়েই তার পৃথিবী। বাবা মারা যাওয়ার পর থেকেই পুরো সংসারের দায়িত্ব আহানা আর তার মায়ের ওপর এসে পড়েছে। এখন আর মা শরীর খারাপের জন্য কাজ করতে পারেন না বলে আহানাই সব কাজ করে। আগে মা সংসার চালাতো। আহানা একদম উল্টো পাল্টা খাতে খরচ পছন্দ করে না। বান্দারবনেও সে যেতে চায়নি। রূপা ওকে না বলেই ওর টাকাটা দিয়ে দিয়েছিল, তাই সে গেছে সেখানে। যাদের পড়াতো তাদেরও ছুটি ছিল। শীতকালের আর বান্দারবনে যাওয়ার আর একটা কারণ ছিল, সেটা হলো সুইসাইড। এখানে তো সবার সামনে সুইসাইড করা যাবে না, তাই সে রূপার কথায় বান্দরবন যেতে এক পায়ে খাড়া হয়ে গেছিল। মৃত্যুটা যে চাই, কারণ সংসারের জন্য টাকা আয় করতে গিয়ে সে ক্লান্ত। এটা কিনলো তো ওটা শেষ, মায়ের কষ্ট সে আর সহ্য করতে পারে না। সে তার সবটা দিয়ে টাকা কামাই করার চেষ্টা করে।
ভার্সিটি শেষ করে বাড়িতে বাড়িতে গিয়ে টিউশনি করায়, তাও টাকাটা আসে না, যা আসে তা দিয়ে চলে না। তারা যে বাড়িটাই থাকে সেটাও ভাড়ার, তাই সে এসব থেকে চলে যেতে চায়। সে মরে গেলে তার মাকে তার খালা দেখবে, এসব ভেবেই সে মরতে চায়, কিন্তু মরতেই পারে না। এসব ভাবতে ভাবতে সে এসে পড়ল একদম শান্তর রিক্সার সামনে, আর দুম করে রোডে পড়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা বাঁকা করে আরেক দিকে নিয়ে গেছে, না হলে আজ 7-5 হয়ে যেত। মামা থামান তো। শান্ত রিক্সা থেকে নেমে পিছনের দিকে এসে দেখলো আহানা হাত পায়ের বালু ঝাড়তেছে, তারপর উঠে পেঁয়াজ আর আলু টোকাচ্ছে, টুকিয়ে টুকিয়ে পলিথিনে ঢুকাচ্ছে। আপনি? কথাটা শুনে আহানা চোখ বড় করে সামনে তাকিয়ে শান্তকে দেখতে পেল। আবারও মরতে এসেছিলেন, তাও আমার রিক্সার সামনে? বেয়াদব একটা মেয়ে তো আপনি। শুনুন, আমি মরতে চাইনি, আমি হেঁটেই যাচ্ছিলাম, অন্যমনস্ক ছিলাম বলে রিক্সার সামনে এসে পড়েছিলাম। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি, নির্ঘাত মরতে এসেছিলেন। আপনার সাথে ঝগড়া করার মন মানসিকতা নাই আমার, যান এখান থেকে। এটা তোমার বাপের রাস্তা? বাপ তুলে কথা বলবেন না একদম, আপনার বাপের রাস্তা। আমার বাবা নিয়ে কিছু বলবা না, বাপের না হলেও আমার চাচার রাস্তা। হ্যাপি? বললেই হলো। আহানা ঢোকিলে পিছন ফিরে তাকালো। একজন মহিলার ধমকে গায়ে সাদা ময়লা শাড়ি পরা একজন মহিলা এগিয়ে আসতেছেন। চোখে মুখে বয়সের ছাপ, হাতে গলায় কোনো অলংকার নেই, পায়ে ছেঁড়া জুতা, সেটা আবার সেলাই করা। এগিয়ে এসে আহানার কান টেনে ধরলেন তিনি, তারপর চোখ রাঙিয়ে ওকে চুপ হতে বললেন। এরপর শান্তর দিকে তাকিয়ে মুখটা অসহায়ের মতো করে হাত জোর করে ধরে বললেন, বাবা মাফ কইরা দাও, আর এমন হবে না। আমার মাইয়া অবুঝ, না যাই না বড় বড় মানুষের সাথে লাগতে আসে, মাফ করো বাবা। শান্ত ভ্রুকুচকে তাকিয়ে চলে গেল। কি সমস্যা তোর? যাকে পাবি তার লইগেই ঝগড়া লাগাই দিবি? তোর এই তেজি ভাবের লাই রতন তোর জন্য পাগল হইয়া গেছে। বেশি তেজ দেখাস, মাইন সেরে এইসব দেখায় রতন রে পাগল বানাইতেছো? মা, আমি কি জানি রতন কুত্তাটা আমার রাগ দেখে প্রেমে হাবুডুবু খাবে? যা সর এখন, আমি ভাত রাইন্দা লইছি, এবার তুই আলু ভাজি করে লও, তারপর খামু। ঘুমাইতেও তো হইব, কত রাত হইছে, সেই দিকে তোর খবর আছে? খবর কেন থাকবে, সারাদিন তো ঝগড়াই করস। শান্ত বাসার সামনে এসে রিক্সা থেকে নামলো। দারোয়ান ওকে সালাম দিয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে ভিতরের দিকে দৌড়ে চলে গেছে। শান্ত বাসার ভিতরে পা রাখতেই একটা 7 বছরের মেয়ে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলো। শান্ত মুচকি হেসে ওকে কোলে তুলে নিয়েছে, তারপর বলল, আমার বোনটা এত রাতে ঘুমায়নি কেন? ভাইয়া, আমি তো তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম সেই কখন থেকে। গুড গার্ল। তা আমার বোন কি কিছু খেয়েছে? রিপা আন্টি খাইয়ে দিয়েছে। তবে এখন তো তোমাকে ঘুমাতে যেতে হবে। যাচ্ছি যাচ্ছি। শান্ত জ্যাকেটটা খুলে সোফায় রেখে মায়ের রুমের দিকে গেল। দরজাটা নক করে খুলতেই চোখ গেল তার জানালার ধারের দিকে। সেখানে হুইল চেয়ারে বসা একজন মহিলা বসে আছেন, চোখে চশমা, হাতে একটা উপন্যাস। উনি শান্তর মা। শান্ত পা টিপে টিপে এগোচ্ছে। কিছু দূর যেই না মাকে জড়িয়ে ধরতে যাবে, তখনই মা টের পেয়ে ওর দিকে তাকালো। শান্ত মুখটা ব্যাকা করে বলল, মা, দিলে তো সারপ্রাইজটা নষ্ট করে। মা মুচকি হাসলেন, তারপর শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। শান্ত হাঁটু গেড়ে মায়ের সামনে বসলো, তারপর বলল, খেয়েছো তো? মা মাথা নাড়ালো। শান্ত হেসে বলল, আচ্ছা হ্যাঁ, জানালা, তার মানে খাওনি। আমি জানি তুমি আমাকে ছাড়া খাও না। মা মুচকি হাসলেন। শান্ত মায়ের হুইল চেয়ারটা টেনে মাকে নিয়ে ডাইনিংয়ে চলে আসলো। তার মা বিগত 7 বছর ধরে কথা বলতে পারেন না। কত ডাক্তার দেখিয়েছে ওর চাচা মামারা মিলে। বাবার মৃত্যুর পর থেকেই মা এমন হয়ে গেছে, তখন নিতুর জন্য নিয়েছিল। মাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হতে না হতেই দেখলাম বাবার লাশবাহী গাড়ি হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে। তারপর থেকে কোনো কথা আসে না মায়ের মুখ দিয়ে। এত বড় শখ তিনি মেনে নিতে পারেননি, তবে পাশের জন কি বলে তা তিনি শুনেন এবং বুঝতে পারেন।
শান্ত মায়ের হাতে খাচ্ছে আর বান্দারবনের সব বলেই যাচ্ছে। তারপর মুখ ফসকে আহানার কথাও বলে দিল। মা তো চোখ বড় করে চেয়ে মুচকি হেসে বারবার হাত দিয়ে ওকে খোঁচাচ্ছে। মা শোনো, মেয়েটা কে কি করে আমি জানি না, জানতেও চাই না। এমনি বললাম তোমাকে, আর তুমি শুরু করলা ওর পিক নিয়ে। পিক পাবো কই? আর ওকে আমি বিয়েও করব না। এরকম ঝোগরুটে নাছরবান্দাকে বিয়ে করলে জীবন তেনা তেনা করে ফেলবে আমার। স্যার খুঁজে বের করেন, এমনও হতে পারে এই মেয়েটা ম্যাডামের পছন্দ হলো। রিপা, দরকার নেই। আমাকে সুখে থাকতে ভূতে কিলাই নাই যে আমি খাল কেটে কুমির আনবো। মা আমার খাওয়া শেষ, আমি যাই ঘুমাতে। শান্ত উঠে চলে গেল। রিপা মাকে নিয়ে মায়ের রুমের দিকে গেল। রিপা হচ্ছে নার্স, মায়ের দেখাশোনা করে। মায়ের পা অবশ হয়ে যাওয়ায় হাঁটা চলা পারেন না। 2-3 বছর হলো হুট করে পায়ের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে। তার উপর থেকে বিছানা থেকে নামলেই হুইল চেয়ারে থাকতে হয়। শান্ত নিচের রুমে এসে দরজা লাগালো, তারপর পকেট থেকে ছোট্ট একটা মদের বোতল নিয়ে বারান্দার দিকে চলে গেল। মা যেন না জানে। মদ খেয়ে সব সাফ করে তারপর ঘুমাবে। সকাল থেকে আবার অফিস। আহানা আলু ভাজি করে ভাত নিয়ে মায়ের সাথে খেয়ে নিল, তারপর ঘুমাতে গেল। একটা রুমে বিছানা, আর এক রুমেও বিছানা আছে। খালা আসলে সেখানে থাকে। আর একটা রুম বলতে সেখানে চুলা আর একটা কাঠের মির্চিক আছে। হাঁড়ি পাতিলের জন্যে মা আহানার মাথায় হাত বুলিয়ে দিল। আত্মীয় বলতে মা বাবা ছিল, তারাও এক এক করে মরে গেছে। পরিবারের আর একটা বোন নাকি বাকি আছে। রোকেয়া, তারও সংসার নেই, গার্মেন্টসে চাকরি করে। মাঝে মাঝে আহানাদের সাথে এসে থাকে। শেষ সম্বল স্বামী ছিল, আর সেও চলে গেল। কত সুখের দিন ছিল সেই সময়ে, কিছুর অভাব ছিল না। মজনু ভাই সব নিজের নামে কি করে নিয়েছে জানে না। আহানার বাবা মারা যাবার 2 দিন বাদেই আমি আমার মেয়েটারে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাধ্য হয়েছিলাম। হাতে সোনার বালা দিয়ে সব কিনছি এই বাসায়। আমি গার্মেন্টসে কাজ করে আহানাকে পড়াইছি। এতদিন জীবনে লেখাপড়াটাই সব। এখন আমার মেয়ে নিজের খরচ নিজে চালাতে পারে বলেই আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। শরীরও আর মানে না। কতটা বছর আমি সংসারের জন্য লড়েছি। আমার আর আহানের মুখে খাবার তোলার জন্য। আর এখন 2-3 বছর ধরে কাজই করতে পারি না। মেয়েটা আমার এক হাতে টাকা কামায়, আর কত করবে? ওর মুখের ফ্যাকাশে ভাব দেখে আমার কষ্ট হয়। তার উপর মেয়েটা শান্তিতে থাকতেও পারে না ওই রতনের জ্বালায়। তার কুনজর পড়েছে আমার মেয়েটার উপর। ওরে বিয়া দিয়ে দিলে আমি কি নিয়ে থাকবো সেটাই ভাবি। সবে 21 বছর, তবে আশেপাশে সবাই বলতেছে ওর নাকি বিয়ের বয়স হয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটাকে আমি দূরে ঠেলে দিব? আর তার স্বামী যদি ভালো না হয়? আল্লাহ, আমার মেয়েটার কপালে একটা ভালো ছেলে রেখো, সে যেন আমার মেয়েটাকে কখনো কাঁদতে না দেয়। ভোর 5টা বাজে। হাতে আম গাছের পাতা নিয়ে আহানা হাঁটতেছে, তাও ফ্লাইওভারের নিচ দিয়ে। দাঁত ঘষতে ঘষতে বাতাসে ওড়না উড়িয়ে এবার সে ফ্লাইওভারে উঠেছে। এই সময়টা হলো আহানার সময়। সে এ সময়ে নিজের মন মতো করে কাটায়। 6টা বাজা পর্যন্ত হেলে দুলে হাঁটতেছে সে। বাসার পাশে বলেই এখানে সে হাঁটতে আসে ভোরের আলো চারিদিকে। 2-একটা গাড়ি দেখা যাচ্ছে অনেকক্ষণ বাদে বাদে। দেখাই যাচ্ছে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাক, প্রাইভেট কার খুব কমই দেখা যায়। এই সময়ে কোনো বড় লোকে বাসা থেকে বের হতে যাবে? আহানা এবার ফ্লাইওভারে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। বড় করে একটা শ্বাস নিয়ে ভাবল, দুনিয়াটা কত সুন্দর তাই না? আর আমি কিনা মরতে চাই? সুন্দর পৃথিবীটা দেখার সৌভাগ্য সবার থাকে না, যেমন আমার নেই, তাই আমি চলে যেতে চাই। আহানা আম পাতার ঢালটা নাড়তে নাড়তে ভাবতেছিল। উল্টো পাল্টা সব ভাবনা হঠাৎ চালটা গেল হাত থেকে পড়ে। নিচু হয়ে আম গাছের চালটা হাতে নিতে যেতেই এবার হাতের আম পাতাটাই উড়ে গিয়ে রোডের মাঝখানে চলে গেল। ধুর, এসব কি হচ্ছে? একটু শান্তিতে চিন্তা ভাবনা করতে চাচ্ছিলাম, তার হলো না। আহানা বাম পাশে তাকালো একবার। না কোনো গাড়ি নেই, ডান পাশেও নেই। এক দৌড়ে পাতাটা নিয়ে চলে আসব, তারপর নিচে নেমে যাব। আহানা ঢাল আর ওড়নাটা নিয়ে ফ্লাইওভারের কিনারায় রেখে মাঝখানের দিকে দৌড়ে মারল। আমি বুঝি না সকালবেলায় কাজ কেন থাকবে। কোথায় ভাবছিলাম একটু ঘুমাবো,
তারপর ঘুম থেকে উঠে 9-10টার দিকে অফিসে যাওয়া যাবে। তা না, সকাল সকাল এসে ঘাড়ে পড়লো আমার। ক্লায়েন্টটা 7টার আগেই ফ্লাইট ধরে চলে যাবে লন্ডনে। তাই সুবিধা মতো আমাকেও এখন এত ভোরবেলা মিটিংয়ের জন্য বের হতে হচ্ছে। অসহ্যকর। শান্ত একটা সফট মিউজিক প্লে করে সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে রোডের মাঝখানে চোখ বড় করে দমটম বন্ধ করে গাড়ি থামিয়ে ফেললো। শান্ত আহানার ভয়ের চোটে এক দৌড়ে কিনারায় চলে গেছে। ততক্ষণে আমপাতাটা আর নেওয়া হলো না তার। শান্ত গালি দিতে দিতে গাড়ি থেকে নামতেই দেখলো আহান তড়িঘড়ি করে ওড়না পড়তেছে। আপনার সমস্যা কি বলুন তো? ঘুরে ফিরে আমার সামনেই মরতে আসেন আপনি। আসলে আমি যদি জানতাম আপনি রোডে, তাহলে উপর দিয়ে গাড়ি চালাই দিতাম। আপনার তো মরার অনেক শখ। আহানা ভ্রুকুচকে চেয়ে আছে, তারপর চোখটা হালকা বড় করে বলল, শুনুন, আমি মরতে চাইনি। আমি তো কাজের বাহানা দিচ্ছি না। আমি আম পাতা নিতে গেছিলাম ওই যে আপনার গাড়ির নিচে, তাই দেখাতে পারছি না আপাতত। আর ইউ কিডিং উইথ মি? নো, কিডিং কেন করব? আপনি কি কিট যে আপনার সাথে বাচামো করব? আপনার মতো বেয়াদব মেয়ে আমি আর দুটো দেখিনি। আপনার তো মরে যাওয়াই উচিত। মরবো না, কি করবেন? জোর করে মারবেন? হ্যাঁ, সেটাই করতে হবে। সবসময় আমার সামনেই মরতে আসেন, আর আমাকে বাধ্য হয়ে আপনাকে বাঁচাতে হয়। আজ এই খোলা ফাঁকা ফ্লাইওভার থেকে ফালাই দিয়া আমার অসম্পূর্ণ কাজটা পূর্ণ করব। শান্ত গায়ের কোটটা খুলে কারের ভিতর ছুঁড়ে ফেলে এগিয়ে গেল। আহানা ভয় পেয়ে দৌড়ে মারতে যেতেই শান্ত ওর হাত মুঠো করে ধরে ফেলল। সাথে সাথে, কই পালাও চান্দু, তোমার না মরার শখ? দাঁড়াও, তোমার জীবন নিচ্ছি আমি। আমাকে তুমি বলতেছেন কেন? আদব কায়দা কিছু শিখেন নাই দেখছি। লাইক সিরিয়াসলি? ফ্লাইওভারে সাহস ছাড়া মানুষ উঠে না, আর আপনি বলছেন আপনি আম পাতার জন্য রোডের মাঝখানে এসেছেন, তা ফ্লাইওভারের উপর দিয়ে, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? হাত ছাড়ুন। দেখুন, আমি মরতে চাই না, অন্তত আপনার হাতে না। আপনি মরতে চান নাকি মরতে চান না তা ভালো করে জানা হয়ে গেছে আমার। আমাকে আর সার্টিফিকেট দিয়ে বোঝাতে হবে না। চলুন, নিজেও একটু হালকা হন। আমি আপনাকে উঁচু করে ফ্লাইওভার থেকে ফেলছি। না, একদম না। বাঁচাও, মায়া খালা। বাবা, এটা বলবেন না। বাবা এখানে নাই, যারা আছে তাদেরই তো ডাকবো। শান্ত আহানাকে ফালানোর জন্য শক্ত করে ধরতেই ফোনটা বেজে উঠল তার। তারপর আহানাকে ছেড়ে ফোন রিসিভ করলো সে। আমার আম পাতা ডালে একটাও পাতা নেই। আম পাতা ওই একটাই ছিল, কত কষ্ট করে গাছে উঠে নিয়েছিলাম। আহানা হামাগুড়ি দিয়ে কারের নিচে উকি দিল, পাতলা চাকার সামনে আর একটু চাকারের নিচে হাত দিয়ে টান দিলে ছিঁড়ে যাবে। শান্ত কথা বলা শেষ করে দেখলো আহানা কোমর উপরে তুলে মাথা রোডে লাগিয়ে রোডে শুয়ে ওর কারের নিচে উকি ঝুঁকি দিয়ে যাচ্ছে। এই মেয়ে, সরেন এখান থেকে, আপনার জন্য আমার অফিসে লেট হয়ে গেল। শুনুন না, আমার আম পাতা আপনার কারের চাকার সামনে, একটু কারটা পিছনে নেন, আমি পাতাটা নিব। আপনি আমার রিলেটিভ হন নাকি বন্ধু বান্ধব, কোনটা? আপনার জন্য আমি এত কষ্ট কেন করব? এমনিতেও আমার অফিসে লেট হচ্ছে। বাই, সি ইউ নেভার। তার মানে আপনি আমার আম পাতাটা মারিয়ে যাবেন? দরকার হলে ঘষে রোডের সাথে মিশিয়ে তারপর যাব। শান্ত কারের দরজা খুলে ভিতরে বসে সিট বেল্ট লাগাচ্ছে। আহানা মুচকি হেসে ফ্লাইওভারের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। শান্ত আহানার হাসির কারণ কি বুঝলো না। গাড়ি স্টার্ট দিয়ে জাস্ট 6 সেকেন্ড গিয়ে কারটা থেমে গেছে, টায়ার পাংচার। এতক্ষণ তো ঠিক ছিল। শান্ত কার থেকে নামতেই দেখলো আহানা দাঁত কেলিয়ে ওর দিকে চেয়ে আছে। শান্ত টায়ারটা ভালো করে চেয়ে দেখলো একটা পিন আটকে আছে। আহানা পিছোতে পিছোতে বলল, আম পাতাটা নিতে দিলে হয়তো বা আপনার টায়ার পাঞ্চার হতো না। তার মানে আপনি? আহানা এক দৌড় দিল আর পিছনে তাকালো না। সে কারের সামনে পিনটা ছুঁড়ে মেরে ভালো মানুষের মতো দাঁড়িয়ে পড়ছিল, যার কারণে কার পিনের উপর দিয়ে যেতেই পিনটা টায়ারে লেগে পাংচার হয়ে যায়। পিনটা গিয়ে তার জামার ছেঁড়া অংশ জোড়াতালি দিয়ে বাসা থেকে বের হয়েছিল সে। এই মেয়েটা এত বেয়াদব, আমার জীবনে আমি এরকম মেয়ে দেখিনি। আজ নির্ঘাত দেরি হয়ে যাবে।
শান্ত আপাতত 10 মিনিট অপেক্ষা করে একটা রিক্সা নিয়ে অফিসে গেল আর তাহসিনকে ফোন করে বলল যেন সে এসে এখান থেকে কার্ডটা নিয়ে যায়। আহানা হাঁপাতে হাঁপাতে ফ্লাইওভার থেকে নিচে নেমে গলির দিকে গেল। ভালো করে মুখ ধুয়ে পড়াতে আসতে হবে আবার। কিছু দূর যেতেই সামনে পড়ল রতন। এই পাড়ার 1 নাম্বারের পকেটে সে, পরনে ফ্লাওয়ার প্রিন্টের লুঙ্গি আর একটা পাতলা শার্ট। দাঁত কেলিয়ে সে আহানার পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে। আহানা ভ্রুকুচকে বলল, সামনে থেকে সরবি নাকি লাথি মেরে তোর এই হাড্ডি মুখ ভেঙে গুঁড়ো করে দিব? দে না আহানা, তোর শরীরের ছোঁয়া পাইলে আমার অনেক ভালো লাগবে। দে না, দে, কলিজাটা একটু ঝুরাক। আহানা দাঁতে দাঁত চেপে পাশ দিয়ে চলে গেল। একটা বেয়াদব, এরে বিয়ে করার চেয়ে আমি বরং সেদিনই মরবো। আহানা পুকুর ঘাটে গিয়ে মুখ ধুয়ে দৌড়ে মারল বাচ্চাদের পড়াতে। ওদের পড়িয়ে তারপর ভার্সিটিতে যেতে হবে। শান্ত মিটিংটা শেষ করে কলার টানতে টানতে চেয়ারে এসে বসতেই শুনতে গেল নওশাদ আর রিয়াজ, সূর্য আসতেছে তেরে। স্যার, ওনাদের কি ভিতরে আসতে বলবো? এটা জিজ্ঞেস করার কি আছে উষা? আসতে দাও ওদের। দোস্ত, গেস হোয়াট? উষা, কফির ব্যবস্থা করো, আমার জন্য বড় মগ দিও, আমার মাথা ধরেছে। আর শুন নওশাদ, গেস করার মুড নেই, তুই বল আমি শুনি। কথাটা বলে শান্ত ল্যাপটপ টেপায় মন দিল। আরে শুনোস না, আমাদের ইউটিউব ব্লগটা একটা কনসার্ট পার্টি দেখেছে তো তারা তোর ভয়েস শুনে মুগ্ধ। আজকে বিকালে যমুনা ফিউচার পার্কে যে কনসার্ট হবে সেখানে তোকে গান গাওয়ার জন্য ইনভাইট করছে। এই দেখ, আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ইনভিটেশন কার্ডও নিয়ে এসেছি। জি না, আমার সময় নেই, আর আমার গলা এত আহামরি না যে কনসার্টে গান গাইব। আমার কাছে এত সময় নেই। প্লিজ প্লিজ রাজি হয়ে যা। তুই কনসার্টটা করলে আজকে 200K প্লাসের মতো সাবস্ক্রাইবার পেয়ে যাব আমরা। তাহলে বুঝতে পারছিস, 200K প্লাস করলে আমাদের আজকেই 2 মিলিয়ন ডান হয়ে যাবে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না। আর তার উপর 10,000 টাকার চেক অ্যাডভান্স করেছে তারা। টাকাটা সামান্য আমাদের কাছে, বাট মজা হবে, এটাই অনেক। প্লিজ শান্ত, রাজি হ। না, বের হও এখান থেকে, আমার এমনিতেও অনেক কাজ। আন্টিকে বান্দরবনের সেই মেয়েটার পিক দেখায় দেব। শান্ত ল্যাপটপ থেকে চোখ উঠিয়ে রিয়াজের দিকে তাকালো। 3 জন মিলে ওর দিকে দাঁত কেলিয়ে চেয়ে আছে। তোরা পিক পাইলি কই? মনে আছে, সে ওড়নায় করে পানি এনে তোর গায়ে ঢালতেছিল, তখন আমাদের ক্যামেরা অন ছিল, কারণ তুই তখন ব্লগটা করতেছিলি। অ্যান্ড আমি ভিডিওটা থেকে সেই মেয়েটার ছবি নিয়ে নিয়েছি। আর আমি, তোর মতো বন্ধু থাকলে আর মানুষের শত্রু লাগে না। আমরা এটাও জানি তোর আজকে ভোরবেলায় মিটিং ছিল। আপাতত আজ আর মিটিং নাই, ঔষা বলেছে। আমাকে ব্ল্যাকমেল করছিস? প্লিজ শান্ত, মজা হবে, একটু চল না প্লিজ। তুই আজকে গান গেলে বিজনেসম্যান সারিয়ে শান্ত থেকে সবাই তোকে গায়ক শান্ত হিসেবে চিনবে। ফাইন, যা তোরা, আমি নিতুকে নিয়ে চলে আসবো। ইয়াহু। শান্ত মাথার চুল টানতে টানতে কফি খাচ্ছে। কি একটা ঝামেলা। হ্যালো আহানা, কি রে, ভার্সিটিতে আসবি না? আসবো, আমার পায়ে ব্যথা পেয়েছি পড়ে গিয়ে, ঠিকমতো হাঁটতে পারি না, তাও আসবো। তেমন একটা মারাত্মক না। ওকে, বাই। আহানা ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লো বাসা থেকে। তারপর ভার্সিটিতে আসতেই রূপা ঝাপটে ধরেছে। ঝাপটে ধরার কারণ হলো তার সাথে আজ এক জায়গায় যেতে হবে। আহানা বলছে তার বিকাল থেকে টিউশনি। রূপা বলল টিউশনির সময়ের আগেই ঘোরাফেরা শেষ করে বাড়ি ফিরবে। কনসার্ট রেডি, মানুষে হই হই রই রই। তার উপর নওশাদ একটা পোস্ট দিয়ে চ্যানেলের সবাইকে জানিয়ে দিয়েছে তারা আজ যমুনা ফিউচার পার্কের কনসার্টে আসতেছে। আবার শান্ত গানও গাইবে, দলে দলে সব আসতেছে কনসার্টটাই। শান্ত বাসায় এসে রিপাকে বলল নিতুকে তৈরি করে দিতে। সে নিতুকে নিয়ে ঘুরতে যাবে। তারপর নিজের রুমে এসে একটা ব্ল্যাক টি শার্ট আর খয়েরি রঙের জ্যাকেট বের করে পরে নিল, সাথে ব্ল্যাক জিন্স, সানগ্লাস হাতে নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিতুকে নিয়ে বেরিয়ে পড়ল সে। ওইদিকে রূপা আহানাকে নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে এসে সবে থেমেছে। আহানা মুচকি হেসে বলল, বাবার সাথে শেষবার এখানে এসেছিলাম, এখন আমার সাথে আসলি। এখান থেকে শপিং করবি? একটা হালকা গেঞ্জির দাম 5,000 টাকা এখানে। জানি জানি, আসছি তো কনসার্ট দেখতে। চল, আজ নাকি কনসার্টে শাওরি আর শান্ত আসবে গান গাইতে। সে কে? আরে ওই যে শান্তি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, সে আর
সে একজন ইউটিউবারও। শান্তি, কিন্তু তার নাম তো শান্ত বললি। হয়তো বোন বা মায়ের নামটাম হবে। শান্তর গানের গলা জাস্ট অসাম। আর তার বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আছে, নাম নওশাদ শেখ। কি বলবো, আমি তো এই দুটোর উপর ক্রাশিত। তবে যা মনে হয় মেন শান্তকে পটানো আমার দ্বারা পসিবল না, বাট নওশাদকে পটাতে পারবো। তুই সারাদিন এইসব নিয়েই পড়ে থাকিস? আচ্ছা চল যাই। শান্ত স্টেজে উঠে দাঁড়িয়েছে। তার সামনে 300-400 জনের মতন দর্শক গিজগিজ করতেছে। সবার মুখে শান্ত নাম। শান্তর গিলটি ফিল হচ্ছে না, কারণ সে একবার সিরাজগঞ্জ গেছিল। সেখানে ওর চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার এসেছিল হাতে ফুলের মালা নিয়ে তার সাথে দেখা করতে। সেই দিনও এমন মানুষ ছিল। নিতু দূরে চেয়ারে বসে তার ভাইয়ের গানটা ভিডিও রেকর্ড করতেছে, হাতে জুস নিয়ে, পরনের সাদা ফ্রক আর জিন্সের কোটি। শান্তর বোন বলে কথা, একটু স্টাইলিশ তো হতেই হবে। শান্ত জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে গানটা শুরু করল। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। তুমি তো আমারই জানো না, ও এ হৃদয় তোমারই। ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। এই গান শুরু হয়ে গেছে মনে হচ্ছে, দৌড় দে। রূপা আহানার হাত ধরে দৌড় দিল। দুজনে কনসার্টের মাঝখানে চলে আসছে দৌড়তে দৌড়তে। আহানা মাথাটা উঁচু করে তাকালো সামনের দিকে। শান্তকে দেখে চোখ কপালে তুলে ফেলল। সে চোখটা ডলে আবারও তাকালো। না, চোখ তো ঠিক আছে। তাহলে এটা সেই লোকটা, আবার গানও পারে। কিরে জোসনা? কচুর গানের মতন লাগে। কচুর গান মানে? মানে প্রতি লাইনেই সুরে আমার হাত পা চুলকাচ্ছে, তাই একটা কচুর গান গাইতেছে লোকটা। যে মেইন শিল্পী তার কণ্ঠেই ভাল লাগছে। এই লোকটা গানকে কচু বানাই দিছে, তাই আমার হাত পা চুলকাচ্ছে। ধর এইসব কি বলিস? কি সুন্দর গাইছে ওনার গলায়। শান্ত, বাই দ্য ওয়ে নওশাদ কোথায়? আজ মিট করেই যাবো তার সাথে। ব্র্যান্ডেড লিপস্টিক দিয়ে আসছে শুধুমাত্র নওশাদের সাথে কথা বলবো বলে। তবে আগে শান্তর সাথে কথা বলার ট্রাই করব। আহানা মুখ বাঁকিয়ে পেছন ফিরে চলে যেতে নিতেই সবার ধাক্কা ধাক্কিতে আবারও আগের জায়গায় চলে আসলো। বিরক্তি নিয়ে সে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। শান্ত গান শেষ করে দর্শক সবার দিকে তাকালো ভালো করে। তাদের মাঝে একজনকে এসে চিনতে পারলো। প্রথম থেকে 3টে সারির পরে সারি, অর্থাৎ চতুর্থ সারিতে আহানা দাঁড়িয়ে আছে মুখ বাঁকিয়ে, তার চোখও শান্তর দিকে। শান্ত সেদিকে চেয়ে ভ্রুকুচকে মাইকটা হাতে নিল। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজ এই কনসার্টে আমার হেটার্সও এসেছে, তাও আমার গান শোনার জন্য থ্যাঙ্কস টু হার। সবাই চিল্লিয়ে বলতেছে সে কে। আহানা ঢোক গিলে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে, কারণ কথাটা তার গায়েই লাগছে। শান্ত মুচকি হেসে স্টেজ থেকে নেমে চলে গেল। বেয়াদ্দপ একটা, আর একটুর জন্য গণধোলাই খেতাম আমি। এই আহানা চল না প্লিজ প্লিজ। শান্ত আর নওশাদের সাথে কথা বলবো একটু, প্লিজ চল না। আমি কেন যাব? তুই যা। আমি একা গেলে কেমন দেখাই? প্লিজ আয় না। আহানা এক শর্তে রাজি হলো। শান্তর সাথে রূপা যখন দেখা করবে তখন আহানা রূপার সাথে যাবে না। রূপা তাই রাজি হলো। নওশাদ আর রিয়াজ ভিডিওতে ফোকাস করতেছে, এখন আপলোড করবে। এক্সকিউজ মি, আপনি কি নওশাদ শেখ? ইয়েস। আমি রূপা রহমান, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল আমাদের। প্লিজ একটা পিক তুলতে পারি আপনার সাথে? নওশাদ হেসে হাতের ক্যামেরাটা রিয়াজের হাতে দিয়ে ছবি তোলার জন্য পকেট থেকে ফোন বের করতেই ওর চোখ গেল আহানার দিকে। দূরে সে দাঁড়িয়ে আছে। তারপর রিয়াজের হাত ধরে দূরে নিয়ে গিয়ে বলল, এটা।
সেই মেয়েটা না? রিয়াজ মাথা পাকিয়ে আহানার দিকে তাকালো। আহানা দূরের একটা পিলারের সাথে লেগে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। পরনে কারো নীল রঙের জামা, ওড়নাটা গলায় এক পেশে ঝুলিয়ে চুলগুলো সামনে দিয়ে রেখেছে, আর হাতে একটা ব্যাগ। তুই মেয়েটা ভালো করে একটা ছবি তুলে নে, শান্তকে হাতে রাখতে হলে এই পিকগুলো কাজে লাগবে আমাদের। ঠিক বলেছিস। আচ্ছা মিস রূপা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি এখানে কফি খেতে খেতে যেতে পারি 5th ফ্লোরে? ওয়াও, তাই? আসুন, আপনার বান্ধবীকেও বলুন আসতে। রূপা এক দৌড়ে আহানার হাত ধরে বলল আসতে। ওই লোকটা নাই তো? না, কোথাও তো দেখলাম না, তুই চল। ওকে। আহানা যমুনা ফিউচার পার্কের 5th ফ্লোরটা ঘুরে ঘুরে দেখতেছে। রূপা গালে হাত দিয়ে নওশাদকেই দেখে যাচ্ছে, আর রিয়াজ লুকিয়ে আহানার ছবি তুলতেছে। আহানা এদিকে আয় কফি এসে গেছে। আহানা এসে বসতেই দূর থেকে শান্তকে দেখতে পেল সে। ফোনের দিকে তাকিয়ে আসতেছে সে, সাথে একটা ছোট মেয়েও আসতেছে। মেয়েটার চেহারা দেখে মনে হয় শান্তর বন্টন হবে। চেহারায় অনেক মিল। শান্ত ফোনের দিকে তাকিয়ে তারপর নওশাদ রিয়াজের দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে গেল। শান্ত, গেস হোয়াট? মিট রূপা অ্যান্ড আহানা। কে? আহানা? শান্ত পাশে তাকিয়ে দেখলো আহানা দাঁতে দাঁত চেপে উঠে চলে যাচ্ছে। রূপা ওর হাত ধরে আটকিয়ে কি সব বলতেছে ওকে, মনে হয় থাকার জন্য রিকোয়েস্ট করতেছে। এই মেয়েটা এখানে কেন? আমরা ডেকেছি, ভাবলাম তোর চেনা জানা মেয়েটা আমাদের সাথে কফি খাক। আর রূপা আমার ফ্যান, তাই ফ্যানকে তো এটুকু কদর করাই যায়। এই মেয়েটা আমার শত্রু। আমার গান শুনছিল এমন ভাব করে যেন সে লিরিক্স বুঝছে না। মনে হয় স্টেজে এসে আমাকে সরাই দিবে আর নিজে গান গাইবে। ভাইয়া, এই আপুটাকে একটা ছবি তুলি। নিতু, দরকার নেই। কিসের ছবি? মাকে যদি কিছু বলেছো তো তোমার খবর আছে, ভুলে যাবে সব। আর তোরাও বলিহারি। এই মেয়েকে আমি চিনি, এটা তোদের বললো কে? আহানা প্লিজ আমার জন্য একটু থাক, কফি খেয়ে চলে যাবো, প্লিজ থাক না। লোকটা ভালো না, তুই বুঝিস না কেন? আমি থাকবো না। তুই আমার বেস্টি না, আমার মন রাখুস না। ফাইন। আহানা হেঁটে গিয়ে চেয়ার টেনে দুম করে বসলো। শান্ত ফোন থেকে চোখ তুলে ওর দিকে তাকালো। সাথে সাথে রূপা ঢুলে ঢুলে বলল, আমি আপনাদের সবার সাথে একটা পিক তুলি। তোলেন। রূপা ছবি তুলতেছেই আর আহানা শান্তর দিকে একবার দুবার তাকাচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যেন কাঁচা গিলে খাবে। শান্ত তো চেয়েই আছে ওর দিকে। সকালের টায়ার পাংচারের কথা মাথায় আসতেই মন চাচ্ছে ওকে জ্যান্ত কবর দিয়ে দিতে। ভাইয়া, আপুটা এমন করে তাকাচ্ছে কেন তোমার দিকে? মির্কির অসুখ তো, তাই। জুতা শুকালে সব ঠিক হয়ে যাবে। আহানা চোখ রাঙিয়ে বলল, আপনার তো চোখই নষ্ট। কাঁচামরিচ কুচি করে চোখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখলে চোখ ঠিক হবে আপনার। ও মাই গড, সত্যি? আহানা নিতুর প্রশ্নে কিছু বলল না। নিতুর দিকে তাকিয়েই হাতের কাছে যে কফির মগ পেল সেটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে আর গিলতে পারল না। একটুও মিষ্টি নাই, অনেক কষ্টে গিলে এখন ড্যাব ড্যাব করে সেদিকে চেয়ে আছে। এই কফিতে কি ওরা চিনি দিতে ভুলে গেল? ওয়েটার, আরেকটা কফি দিয়ে যান, উইদাউট সুগার। আমারটা কাকে নিয়ে গেছে? আহানার আগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আরে আহানা দাঁড়া, যাইস না, আরেকটু থাক। আহানা আর থাকলো না, চলে গেল সোজা। যাক, বাঁচলাম। শোন শান্ত, আহানার অনেক ছবি তুলেছি আমরা। এবার আমাদের কথা মতো ট্রিপে যাবি তো? নাহলে পিকটা আন্টির হাতে যাবে। গেলে যাক, আমার মা এরকম তেজের মেয়েকে পছন্দ করবে না কোনোদিন। আহানা বাসায় এসে ব্যাগটা রেখে দৌড়ে দিয়ে চলে গেল টিউশনি করাতে। মা জানো, ভাইয়া আজ শপিং মলে একটা মেয়ের সাথে যে ঝগড়া করছিল। মা মুচকি হেসে নিতুর দিকে চেয়ে ভ্রু কুচকালো। মা, ভাইয়া আমাকে ছবি তুলতে দেয়নি, তবে নওশাদ ভাইয়া বলেছিল তার কাছে নাকি ছবি আছে। কথাটা শুনে মা মাথা নাড়ালো। শান্ত বিছানায় হেলান দিয়ে ইউটিউবে তার গানটার ভিডিও দেখতেছে। স্যার আসবো? রিপা, আসো। স্যার, নিতু মামুনের পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল আজ। কি গ্রেড আসছে? বাংলাতে 50 আর বাকি সব প্লাস আসছে, কিন্তু বাংলায় নাম্বার কম আসছে। ও,
বাংলা এত খারাপ কেন? 3টা টিচার রেখেছি কি জন্য? নিতুকে ডাকো। নিতু মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে আছে, তারপর পা টিপে টিপে আসলো। শান্তর সামনে এসে দাঁড়ালো সে। কি ব্যাপার নিতু, এসব কি শুনছি? তুমি বাংলায় এত কম নাম্বার পেলে কি করে? ভাইয়া, আমাকে যে টিচার বাংলা পড়ায় উনি বেশিরভাগ ইংরেজিতেই কথা বলেন, আমার বাংলা বুঝতে প্রবলেম হয়। রিপা, তুমি এক কাজ করো, নিউ টিচার খুঁজো ওর জন্য। এখন যে বাংলা টিচার আছে সে বাদ, এমন একজন টিচার আনবা সে যেন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে এবং মার্জিতভাবে নিতুকে বাংলায় পারদর্শী করে তুলতে পারবে। ওকে স্যার, আপনার কথা মতো আমার চেনা চেনা একটা মেয়ে আছে, আমার ছোট বোনকে পড়াই, বাংলা অনেক ভালো। আপনি যদি বলেন তো তাকে আনাই। ওকে, আনো, সমস্যা নেই। তবে সন্ধ্যা 6টায় আসতে বলবা, আমি নিজের চোখে দেখবো কেমন পড়ায়। ঠিক আছে স্যার। রিপা রুম থেকে বেরিয়ে তার মাকে ফোন করলো। হ্যালো মা, আহানা কি আজকে রুনাকে পড়াতে এসেছে? পড়ছে তো, কিন্তু কেন জিজ্ঞাসা করছিস? শান্ত স্যারের ছোট বোনকেও পড়াতে হবে, বাংলা একটু খারাপ তো তাই। আহানার ফোনটা দাও তো। আহানা মা, ধরো, রিপা তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো রিপা আপু। আহানা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, আসলে একটা কথা বলার জন্য ফোন করলাম। তুমি কি আমার স্যারের বোনকে বাংলা পড়াতে পারবা? পারবো। কখন পড়াতে হবে? সন্ধ্যা 6টা থেকে। আমার জন্য একটু কষ্টের হবে। স্যার মোটা অঙ্কের টাকা দিবে। স্যারের একটা মাত্র বোন, কোনো মতেই সব ছেড়ে এটাই ঢুকে যাও। তোমার কথা মাথায় আসতেই আমি তোমাকে কল করলাম। ঠিক আছে, আমি আসবো। আচ্ছা তাহলে কাল থেকে এসো, কেমন? আহানা আজ বাসায় ফেরার সময় মায়ের জন্য তেঁতুল কিনলো। আচার বানাবে, মায়ের তেঁতুল অনেক পছন্দ। আর তেঁতুল খেলে মায়ের প্রেশারের কারণে মাঝে মাঝে যে মাথা ঘুরানি ওঠে সেটা চলে যাবে। বাসায় আসতেই মায়ের হাতে তেঁতুল দিল সে। মা তো রেগে গেল, তেঁতুলের পিছনে টাকা খরচ কেন করেছে সেটাই বলে যাচ্ছেন উনি। আহানা মুচকি হেসে বিছানায় পা তুলে বসলো, হাতে মুড়ির বয়াম দিয়ে আর হেসে হেসে বলল, আরে মা, আমি একটা ভালো বেতনের টিউশনি পেয়েছি, রিপা আপু ফোন করে জানালো। তাই নাকি? তাহলে তো ভালো। কিন্তু সমস্যা আছে, সন্ধ্যা 6টায় যেতে হবে প্রতিদিন। সে সমস্যা নাই, 7টায় বাসায় ফিরে আসলে আর কোনো সমস্যা নাই। তুই হ্যাঁ বলে দে। বলেছি আপুকে যে কাল থেকে আসবো। আমি কাঁকরোল দিয়ে ইলিশ মাছ রেঁধেছি, তোর খালা আজ ইলিশ মাছ আনছে। হাত ধুয়ে খেতে বস। মুড়ি নিয়ে বসেছিস কেন? কি কাঁকরোল আবার ইলিশ মাছ? যাও, আজ আমি ভাতই খাবো না। তুমি জানো আমি তরকারিতে কাঁকরোল আর মাছের মধ্যে ইলিশ খাই না, আর তুমি সে দুটোই একসাথে করে রাঁধলে। কি করব, বাসায় তরকারি ছিল না, গাছ থেকে কাঁকরোল ছিঁড়ে এনে রেঁধেছি। আমি শুধু ভাত আর ঝোল দিয়ে খাবো। আগে বলো খালা কই? তোর খালা খেয়ে দে আবার চলে গেছে। আহানা মুখটা ফ্যাকাশে করে ঝোল দিয়ে শুকনো ভাত খাচ্ছে। মা বারবার বলতেছে একটু খেয়ে দেখ, বেশ লাগছে খেতে তরকারিটা। না, সে খাবেই না। আহানা এমন একটা জাতি যে ইলিশ মাছ পছন্দ করে না। রিপা, আমার ইলিশ কই? সব দেখি মিট আইটেম। আমি না বললাম আজ ইলিশ খাবো? স্যার ম্যাডাম রাঁধতেছে, আপনি একটু বসুন। রাঁধছে মানে? কেমনে রাঁধছে? আর তুমি মাকে যেতেই বা কেন দিলা? শান্ত দৌড়ে গেল রান্নাঘরের দিকে। মা হুইল চেয়ারে বসেই ইন্ডাকশন ওভেনকে তার সামনে একটা ছোট টেবিলের উপর রিপাকে দিয়ে রাখিয়ে শান্তর জন্য ইলিশ রাঁধতেছেন। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ের পাশে গিয়ে বসলো, তারপর রিপার দিকে চেয়ে বলল, মা এসব দিয়ে তোমাকে অ্যারেঞ্জ করালো কি করে? রান্নাঘরের সামনে এসে হাত দিয়ে ইশারা করতেছিল, তাই আমি এমন করে ব্যবস্থা করে দিয়েছি। আর করবা না, মায়ের শরীর ভালো না, দরকার নেই এত কিছুর। স্যার আপনার ইলিশ মাছ এত পছন্দ যে আজ আমি বুয়াকে দিয়ে 4 আইটেমের ইলিশ বানিয়েছি। আমি ইলিশ দিয়ে সারা জীবন ভাত খেতে পারবো, অন্য কিছু বাদেই।
মা মুচকি হেসে শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ডাইনিংয়ে এসে শান্তর সাথে উনিও খেতে বসলেন। রিপা চামচে করে ইলিশ মাছ ভাজাটা শান্তর পাতে দিয়ে চলে যাওয়া ধরতেই দেখলো শান্তর মা 1 চামচ ইলিশ মাছ ভাজার তেল শান্তর পাতে দিচ্ছেন। রিপা হা করে চেয়ে আছে, শান্ত কিছু বলছেও না, অথচ খাবারে তেল একদম কম খায় শান্ত। কি জানি শান্ত স্যারের পছন্দ অপছন্দের লেভেল সব উদ্ভুত। আমি এত বছর ধরে এখানে জব করি, আজও বুঝে উঠতে পারি না